কিন্তু আজকালকার সমাজে আজকালকার দিনে একটি মেয়ে আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, আইএফএস হচ্ছে, বাড়ির সংসার সামলাচ্ছে, বাচ্চা মানুষ করছে, তাহলে তাকে কি করে আমরা এইভাবে ভাগ করে দিতে পারি যে না তুমি ফার্স্টের পরে যাও, ফার্স্ট বাবু ছেলেরাই হবে। যে নিজের পরিচয় তো আমি খুঁজে পেলাম, বাকিদের পরিচয় খুঁজে পেতে সাহায্য করতে হবে সারা জীবন। কারণ অনেক মানুষ আছে যারা এখনও নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে না অ্যাডোলেশন পিরিয়ডে যে তারা কি। সেই জন্য আমি সবাইকেই বলবো, আত্মহত্যাটা পথ হতে পারে না, সমাজে থেকে সমাজের বাধাকে ভেঙে নিজে এগিয়ে যাওয়াটা পথ হতে পারে। Welcome to Podcast with Shuprabha, where we explore the intersection of art, activism and identity. I am your host Shuprabha Saha, and we are having a very special guest, Qazi Ali Aftab, a renowned Bharatanatyam and Kuchipudi dancer, LGBTQ activist and board member of the district Transgender Protection Cell. কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো, এই উদ্যোগটাই খুব ভালো যে সামনাসামনি বসে একটু গল্প করা যাবে। তোমার ছোটবেলা কেমন ছিল? আমাদের ছোটবেলা একটু অন্যরকম, কারণ তখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, বইয়ের যুগ ছিল। মারা খাওয়াতে গিয়ে মোবাইল দিতেন না, তারা গল্প বলতেন, রাজা রানী ভূতের নানান ধরনের গল্প, মানে সেই উপন্যাসের গল্পও শুনেছি, তারপরে হচ্ছে ফ্যান্টাসির গল্পও শুনেছি। এবং আমাদের রাত্রেবেলায় যখন কারেন্ট চলে যেত তখন খেলা ছিল চোর পুলিশ, ডাকাত, দারোগা, এরকম একটা খেলা ছিল। তারপরে খেলা ছিল হচ্ছে আমরা লুকালুক চুরি, এগুলো খেলতাম। আমাদের এই সব দাবা খেলতাম। তারপরে চাইনিজ চেকার বলে, হ্যাঁ মনে পড়লো, চাইনিজ চেকার, আমরা ভীষণ চাইনিজ চেকার খেলতাম। আমাদের ছোটোবেলাটা খুবই মজার, কিন্তু এখনকার বাচ্চাদের সঙ্গে মিললে মিলবে না। তোমার এই যে ট্রান্সফরমেশনের স্টোরিটা আছে, তুমি এটা আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো। ট্রান্সফরমেশন যে জিনিসটা, জেন্ডার্স আইডেন্টিটি, তো জেন্ডার আইডেন্টিটির বিষয়টা হচ্ছে মানুষ যখন একটা লিঙ্গ নিয়ে জন্মায় সেটা হচ্ছে সেক্স। সেক্স বলতে বাচ্চাটি কী নিয়ে জন্মেছে ডাক্তারবাবু দেখে বলেন, আর জেন্ডার হচ্ছে কোন জেন্ডার নিয়ে সে বড় হচ্ছে। এই তফাৎটা আগে বুঝতে হবে। মানুষ সেক্স শুনলেই অন্যরকম কিছু একটু মাথায় চলে আসে তা নয়, বায়োলজিক্যালি সে কী সেটা হচ্ছে সেক্স। ডাক্তারবাবু দেখছেন, বলছেন। তারপরে একটা বাচ্চা বড় হচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক, সে যদি ফিল করে যে আমি যেরকম শরীর নিয়ে জন্মেছি সেটা আমার না মনের সঙ্গে মিল হচ্ছে না, একটা কনফ্লিক্ট তৈরি করছে, সেই সময় জেন্ডার ক্রাইসিস তৈরি হয় যে আমি তাহলে কী। আমি আমার আশেপাশে যাদের দেখছি তাদেরকে তো বেশিরভাগ দেখছি ছেলেরা ছেলেদের মতোই মনে হচ্ছে, মেয়েরা মেয়েদের মতো মনে হচ্ছে, কিন্তু আমি হয় ছেলে হয়ে জন্মেছি কিন্তু আমাকে মেয়েদের মতো মনে হচ্ছে, বা আমি মেয়ে হয়ে জন্মেছি আমাদের আবার ছেলের মতো ভালো লাগছে। তো এই ক্রাইসিসের সময় তখন মানুষ এই দ্বন্দ্বে পড়ে এবং আস্তে আস্তে নিজেকে, অনেকে পারেন অনেকে পারেন না সেই জায়গা থেকে ওভারকাম করতে। তো আমার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমি ওভারকাম করতে পেরেছি, তার জন্য অনেকের সাহায্য পেয়েছি। বিভিন্ন অর্গানাইজেশন, প্রথম দিকে অনেক অর্গানাইজেশন ছিল কলকাতার অর্গানাইজেশন যারা আমাকে সাহায্য করেছে, এবং পরবর্তীকালে বাড়ির লোক বা আশেপাশের যে লোকরা ছিল তারা যে প্রশ্নগুলো করতো সেই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে দিয়েছি, চেষ্টা করেছি যে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং নিজেকে তুলে ধরা। কারণ নিজের জেন্ডার আইডেন্টিটিটা সবার সামনে প্রমাণ করাটা খুব, প্রথম কথা হচ্ছে খুব লজ্জার, এটা খুব একান্ত ব্যক্তিগত। আমাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি যে লিঙ্গে জন্মেছি সেটা আমি মানি না, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়ে বলতে হচ্ছে। কেন বলতে হবে আমাকে? নালসা জাজমেন্টে বলছে সেলফ ডিক্লারেশন যদি দেয় কেউ, সে কি জেন্ডার তাহলে সেটা ফাইনাল। তো সেলফ ডিক্লারেশন কতবার দিতে হবে?
আর এখানে কি করে জেন্ডার আইডেন্টিফাই করার চেষ্টা করছে। তো এইগুলো দেখে দেখে প্রোটেস্ট করতে 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 বড় হয়েছি। বড় হওয়ার পরে বুঝেছি যে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হবে, যে জায়গাটা দাঁড় করালে আমি কিছু বললে মানুষ শুনবে। তার জন্য প্রথম আমি যেটা করেছি সেটা হচ্ছে এডুকেশন। শিক্ষা না থাকলে কোনো মানুষ কোথাও গিয়ে সেভাবে তো কথা বলতে পারবে না, কারণ শিক্ষাই একমাত্র দিক যেটাতে বিভিন্ন সোর্স বা বিভিন্ন বই বা বিভিন্ন জায়গায় পড়ে সেগুলো রেফারেন্স হিসাবে ইউজ করা যায় বা জানা যায় এখন বর্তমানে কি আইন আছে বা কি আমাদের জন্য ফেসিলিটি আছে। তো প্রথম শিক্ষাটা অর্জন করেছি, প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি। যেটা বেশিরভাগ মানুষ ভাবে যে আমাকে এত টোন্ট করছে, আমাদেরকেও টোন্ট করেছে, কলেজে করেছে, স্কুলে হয়েছে টোন্ট, ঠিক আছে, তবুও কিন্তু পড়াটা বন্ধ করিনি, পড়েছি এবং পড়ে আমি শিক্ষাটা অর্জন করেছি। এবার শুধু শিক্ষা দিলে হবে না, শিক্ষাতে তো আমি বিশাল বড় জায়গায় যেতে পারবো না, শিক্ষাটা হলো তাহলে একটা জায়গায় পৌঁছতে হবে। আমি বেছে নিয়েছি নৃত্য। ছোটোবেলা থেকেই নাচের শখ ছিল, আস্তে আস্তে কলকাতায় গিয়ে নাচ শিখলাম আমার গুরু মালবিকা সেনের কাছে। তারপরে নিজে ইনস্টিটিউট খুললাম, আকাঙ্ক্ষা ডান্স স্কুল। সেখানে ট্রান্স যারা সো কল্ড কথায় তাদেরকে নাচ শেখাতাম, বাচ্চা বাচ্চা মেয়েদেরা তো শিখতই। ক্লাস করাতে করাতে স্কুল বড় হলো, লোকে জানতে পারলো, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক আসতে শুরু করলো। সেগুলো হওয়ার পর বিদেশে গেলাম, বিদেশে গিয়ে নাচ করলাম। লোকের কাছে এখনও তো সেই সংকীর্ণ মনস্কতা আছে, মানে বিদেশে গিয়ে নাচ করেছে মানে ওর বাবা এর তাহলে মানে পাওয়ার আছে বা ডান্স খুব ভালো করে। অবশ্যই ভালো না করলে ওরা হয়তো ডাকবেন না, কিন্তু তার মানে এই নয় যে বিদেশে গিয়ে নাচ করছে যারা তারাই ভালো নাচে। দেশের মধ্যে বা নিজের পাড়ার মধ্যে বা নিজের শহরের মধ্যে যারা নাচ করছে প্রচুর মানুষ আছে যারা খুবই ভালো নাচেন বা গান করেন বা সংস্কৃতি চর্চা করেন। যাই হোক, সেটা করলাম। এবং আর একটা জিনিস দরকার, পেটের ভাত। সবার আগে দরকার পেটের ভাত। নাচ থেকে উপার্জন হতে শুরু করলো এবং লাকিলি আমি পরীক্ষা দিয়ে চাকরি পেলাম, কন্ট্রাকচুয়াল সরকারি চাকরি পেলাম। যখন সবগুলো মোটামুটি ঠিকঠাক হলো তখন আমি র্যাপো বিল্ড আপ করা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, বিভিন্ন সেক্রেটারি ডাইরেক্টরদের সঙ্গে বিভিন্ন ট্রেনিংগুলোতে পার্টিসিপেট করা, ওয়ার্কশপগুলোতে যাওয়া এবং শিখলাম, বুঝলাম এবং ওই শিক্ষাগুলো না আস্তে আস্তে ওনাদের কাছে বলতে শুরু করলাম। তখন আস্তে 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 নালসা জাজমেন্ট পাস হলো, 377 আইন উঠে গেল। তখনও আমাদের আন্দোলন চলছে যে আমাদের স্বীকৃতি দেওয়া হোক, আমাদের সম্মানটা দেওয়া হোক। আমরা সম্মান চেয়েছি মানুষ হিসাবে, সম্মান থার্ড জেন্ডারের জন্য নয়, সম্মান মহিলাদের নয়, সম্মান ছেলেদের নয়, মানুষ হিসাবে। আমার মনে হয় মহিলারাও সম্মান পান না, মহিলারা তো একটা জেন্ডার নিয়ে বাঁচেন। কটা মহিলা সঠিক সম্মান পান না? তাহলে সম্মানটা মানুষকে করতে হবে। আমি যদি একটা মানুষকে সম্মান করতে পারি তাহলেই জেন্ডারটা ফ্যাক্টর না, ছেলে হোক মেয়ে হোক থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ হোক, সবাইকে আমি রেসপেক্ট করব। এই সব করতে করতে আমি সরকারি কমিটির মধ্যে ইনক্লুড হলাম। সরকারি কমিটিতে ইনক্লুড হওয়ার পরে ডিসিশন মেকিংয়ের একটা জায়গা গেলাম, যেখানে হয়তো কিছু কিছু সমস্যা আছে। আমাদের এখানে ট্রান্সজেন্ডার টয়লেট ছিল না বহরমপুরে কোথাও, ওয়েস্ট বেঙ্গলেই ছিল না। আমরা কিন্তু অনেকের প্রচেষ্টায় মিউনিসিপ্যালিটিকে বারবার বলে বলে স্কোয়ার ফিল্ডের পাশে প্রথম ট্রান্সজেন্ডার টয়লেট তৈরি করলাম, যেটা সরকারি উদ্যোগে। অনেকে হয়তো কেউ নিজের টাকা দিয়ে কোথাও বানিয়েছে, সেটা আলাদা কথা। সরকারকে এতটা আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের কথাটার ফেলতে পারেননি। কোনো দিন স্বাধীনতা একটা প্রাণ দিয়ে তো আসেনি, সেরকমই একটা একটা করে ধাপ এগিয়েছি। 377 উঠলো, তারপরে হলো যে নালসা জাজমেন্ট এলো, তারপরে লিগালাইজেশন এলো যে না তুমি থার্ড জেন্ডার হিসাবে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, এখন পরীক্ষা সব জায়গাতে ভালো লাগে যখন দেখি মেল ফিমেল আদার্স।
এই জায়গাটা আস্তে আস্তে এলো, টয়লেট হচ্ছে, এই যে ভাগগুলি হচ্ছে, তো সে তার মধ্যেই আমি বড় হয়েছি এবং তার মধ্যেই আমার বেড়ে ওঠা। এবং এই যে যেভাবে জল প্রবাহিত হয়েছে, কিছুই ছিল না, এই শূন্য থেকে শুরু করে যে আজকে 20 বা 25 বা 30 কেউ যদি বলে হয়েছে, এই 0 থেকে 30 অবধি আমার জার্নি। আলাদা করে আমি আর বলবো না যে আমি কিভাবে দেখেছি। আমি অনেক প্রিভিলেজ, আমি আমার বাড়িতে থাকি, আমার অর্থশালী পরিবার থেকে এসেছি, শিক্ষা যে বাড়িতে প্রচুর পড়াশোনা হয় সেই বাড়ি থেকে এসেছি, ঠিক আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত থার্ড জেন্ডাররাই বলবে অনেক সিকিওর সমাজ এখন। এখন কিন্তু তাদেরকে অসম্ভব মানে কি বলবো, টোন্টিং বা ইপটিজিংয়ের মধ্যে পড়তে হয় না। আগে যেরকম মেয়েরা টোন্ট হতেন, আজকের দিনে কিন্তু মেয়েরাও সেরকম টোন্ট হন না, অনেক কমেছে। মানুষ লিবারেল হতে শিখেছে। এই মানুষ লিবারেল হতে শেখার সঙ্গে সঙ্গে আমিও পুরুষ হয়েও নিজেকে তৃতীয় লিঙ্গে বলতে শিখে গেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার নিজের আইডেন্টিটি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৃতীয় লিঙ্গ হিসাবে আমি বলতে পারি। এটা আমার কাছে গর্বের জায়গা। এটাই হচ্ছে আমার জার্নি। তোমার এই ট্রানজিশনে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়েছে। চ্যালেঞ্জেস তো সববারই মানুষ মাত্রই আছে। প্রত্যেকটা মানুষকেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, বড় হতে হয় এবং বাধা অতিক্রম করার চেষ্টা করতে হয়। অবশ্যই আমার চ্যালেঞ্জেস এসছে। একটা ঘটনা তাহলে বলি। আমি HIV AIDS প্রিভেনশন নিয়ে অনেক কাজ করেছি, অনেক পদযাত্রা করেছি। তো চিরকালই আমার ভাগ্য যে ছবিটা আমার হয়তো পেপারে বেরিয়েছে, বাড়ির লোক দেখেছে, প্রতিবেশী আত্মীয় স্বজন দেখেছে, সবাই দেখেছে, সব ঠিকঠাক আছে। প্রথম আমরা বহরমপুরে অনেক বছর আগে প্রাইড ওয়াক করলাম। সেখানেও সামনে ছবি বেরোলো, লেখা বেরোলো একটি আমাদের দৈনিক খুব প্রসিদ্ধ নিউজ পেপার, সংবাদ পেপারে, হিজড়েরা নিজেদের অধিকারে পদযাত্রা। তখনও নালসা জাজমেন্ট আসেনি। আমরা খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছিলাম এটা কেন লেখা হয়েছে। কারণ বেশিরভাগ মানুষের ধারণা এরা হিজড়ে। হিজড়েটা কোনো লিঙ্গ না, হিজড়েটা একটা পেশা। আজ তুমি জার্নালিজম তোমার পেশা হতে পারে, তুমি টিচার হলে টিচার, তোমার একটা টিচিং লাইন তোমার পেশা হতে পারে। যারা সরকারি অফিসে চাকরি করে, সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, বেসরকারি তার একটা পেশা। আমি ডান্সার, এটা আমার একটা জীবিকা। কি সরকারি অফিসে চাকরি করছি, সেটা আমার পেশা। কেউ কারোর বাড়িতে পরিচালিকার কাজ করছে, তার একটা পেশা। তেমনি হিজড়েটাও একটা পেশা। বাচ্চা নাচিয়ে আশীর্বাদ দিয়ে তারা অর্থ উপার্জন করে। এই যে একটা ভুল ধারণা, ও ওই মেয়েটা ছেলেদের মতো হিজড়ে, ছেলেটা মেয়েদের মতো হিজড়ে। হিজড়ে পেশা, একটা পেশা। তাহলে আমাকে বলুক না কেউ প্রফেসর, ও ওটা ওরকম শিক্ষিত বেশি প্রফেসর, কেউ বলে না। ও নাচ করে তাহলে তো বিশাল ডান্সার, মহারাজজি হয়ে গেছে, বলে না। কিন্তু মানুষ না অজান্তে অনেক কাজ করে। তো এটা ঠিক অজান্তে কাজ করার মতো, যে মানুষ বলে ও এইটা হিজড়ে। আরে হিজড়েটা তো পেশা, হিজড়েটা একটা সম্মানের সাথে যাওয়া পেশা। তোমার ছোটবেলায় নিশ্চয়ই অনেক ট্রমা ফেস করতে হয়েছে স্কুল লাইফে। আমি আবারও একটা কথা বলবো যে আমাকে খুব ট্রমা ফেস করতে হয়নি, কারণ আমার খুব ভাগ্য ভালো ছিল। আমার ক্লাসেই 2 জন থার্ড জেন্ডার স্টুডেন্ট ছিল, তারাই আমার বন্ধু ছিল। এবং যখন আমি একা হয়ে যাব তখন না আমার ফিলিংসটা যখন বলতে পারবো না, তখন সমস্যাটা বেশি। আমি ফিলিংসগুলো শেয়ার করেছি, তারা ফিলিংসগুলো শেয়ার করেছে। আমরা আমাদের মতো একটা পরিবার গঠন করে নিয়েছিলাম, যার ফলে ওই ট্রমার জায়গায় আসার আগেই আমরা নিজেদেরকে রিকভার করতে পেরেছি। যেমন উদাহরণ দিয়ে বোঝালে খুব সুবিধে হবে। কেউ যদি ভাবে যে আমার সাথে ওরা কথা বলবে না,
আমি যদি তার সাথেই মিশতে যাই আমি ট্রমাটাইজ হয়ে যাব। আমি যদি যে আমার সাথে কথা বলবে তার সাথে মিশি তাহলে তো আমার কোনো ট্রমার ব্যাপার থাকে না। কোটি টাকা থাকলেই তো হবে না, সেটা খরচ করে লোককে দেখাতে হবে, তবেই সে আনন্দ পাবে। তেমন দুঃখ থাকলেই হবে না, দুঃখটা যতক্ষণ না বলতে পারে ততক্ষণ দুঃখ কমবে না। ঠিক তেমনি নিজের মধ্যেই রাখলে সেই জিনিসটা ট্রমা হিসাবে হয়। সেই রকম চরম ট্রমা আমার জীবনে আসেনি। এটা আমি বারবার বলছি, আমি খুব সৌভাগ্যবান বা বতী যা বলবেন, আমার জীবনে সেই রকম ট্রমা আসেনি। কিন্তু আমার মনে হয় যদি নিজেরা চাই তাহলে সেই ট্রমাগুলো আসবে না, যদি নিজেকে আইডেন্টিফাই করতে পারে আমি কি চাই। তোমার মতন যারা আছে তারা তো সবাই তো এক্সপ্রেস করতে পারে না, ইন্ট্রোভার্ট হয়, তো তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দিতে চাও? এখন অনেক অর্গানাইজেশন আছে যারা সেম সেক্স বা LGBT হেল্প করে, তাদের কাছে প্রথমে যাওয়া উচিত, কাউন্সেলিং করা উচিত। আমি কাউকেই বলবো না যে তুমি ভুল করছো, ভুল ঠিক বলে কিছু হয় না। ঠিক ভুলটা হয় হচ্ছে যে দেখছে তার ওপরে। একটা মানুষ যদি বলে যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর 50টা মানুষ যদি বলে না লোক নেই, তাহলে 50টা মানুষেরই কথা গণ্য হবে, ঠিক ভুল বলে নয়। এটা এভাবে ভোটাভুটিও হয়, তো এভাবে আমি চাই না হয়তো কাউকে, কিন্তু দেখা গেল বেশিরভাগ লোক তাকে ভোট দিল, তো সেই জিতবে, এটাও ঠিক তাই। তো যারা এই রকম সমস্যার মধ্যে দিয়ে আছেন, জেন্ডার আইডেন্টিফাই করতে পারছেন না, তাদের প্রথমেই উচিত হচ্ছে অর্গানাইজেশন খোঁজা যারা LGBTQAI নিয়ে কাজ করে। সেখানে গেলে, যেরকম আমি যখন 2004 সালে গিয়েছিলাম খুব ছোটোতেই, আমি তখন ভাবতাম হয়তো আমি আর দু একজন এরকম একটু ব্যতিক্রম, নিজেদেরকে ভাবতাম ব্যতিক্রম। কলকাতায় যখন ওই সংস্থায় গেলাম তখন দেখলাম ব্যতিক্রম না, প্রচুর মানুষ আমার মতো। মানে আমি পার্ট অফ দ্য সোসাইটি, পার্ট অফ দ্য আর্থ, পার্ট অফ দ্য লাইফ। আমার সব কিছু দূরে চলে গেল। তাদেরকে এগিয়ে আসতে হবে, দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে নিজেকে স্ট্রং করতে হবে, হ্যাঁ আমি এটাতেই বিশ্বাস করি, এবং সাহায্য নিতে হবে। মনের কথা যতক্ষণ না বলতে পারবে ততক্ষণ কিন্তু তার ট্রমাটা যাবে না, নানানভাবে হেকেলতে হবে। শুনলে একটা জিনিস খারাপ লাগবে, ছেলেরা রেপড হয় খুব, আনআইডেন্টিফাইড রেপড। সেটা হচ্ছে বাচ্চাবেলায়, শিশু অবস্থায় বাড়ির লোক দ্বারা, মামা, কাকা, জ্যাঠা, দাদা, তাদের দ্বারা ভীষণভাবে সেক্সুয়াল হ্যারাস হতে হয়। যেহেতু ছেলে, মামা, কাকা, জ্যাঠা, দাদা এদের কাছে থাকলে কি অসুবিধা, আমি তো মেয়েকে পাঠাচ্ছি না। এই ট্রমাটা সেই বাচ্চাটার কাটাতে কিন্তু অনেক সময় লাগে। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারে তাহলে আমরা চেষ্টা করব ওই ট্রমাটা কীভাবে ওভারকাম করতে হয়। রিসেন্টলি আমি ক্যালকাটা ইউনিভার্সিটির একটা কলেজ, রাজা রামমোহন রায় কলেজে একটা স্পেশাল ক্লাস নিতে গেছিলাম। ওনাদের অশেষ ধন্যবাদ যে আমাকে ডেকেছিলেন, যোগ্য মনে করেছিলেন জেন্ডার স্টাডিজের উপর একটা ক্লাস নেওয়ার জন্য। সেখানে গিয়েও কিন্তু মেয়েরা ছিল, তারাও কিন্তু বলল আমাদের ছোটোবেলায় কিন্তু নানানভাবে প্রভোগ করা হয়েছে, নানানভাবে সেক্সুয়ালি হ্যারাসড করা হয়েছে। যতক্ষণ আমরা খুলে বলতে পারবো কোনো কথা ততক্ষণ এগুলো বন্ধ হবে না। আজ যদি একটি বাচ্চা বলে বাবা আমাকে না আমার কাকু জানো তো গা হাত পা টিপতে টিপতে কোথায় কোথায় হাত দিচ্ছিল, দেখ পাগল ছেলে, কাকু আবার কি করেছে, তোকে আদর করেছে, শেষ। ও কিন্তু ওটা আদর ভেবেই বসে থাকবে। একটা মেয়ে হলে আবার হয়তো বাবা ভাবতো যে বাবা কোন জায়গায় হাত দিয়েছে, কোথায় হাত দিয়েছে রে, ছেলে তো কাকুর সাথে ছিল, কি অসুবিধা আছে। তো সেই কাকু যে তার যৌন তৃপ্তিকে মেটানোর জন্য বাচ্চাটাকে ব্যবহার করছে, এটা হয়তো আমার সুশীল সভ্য সমাজ জানে না, জানা দরকার।
যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে তাদের জানা দরকার, সুশীল সমাজে জানা দরকার। প্রচুর মানুষ আছে, ভেগধারী মানুষ আছে, তাদেরও জানা দরকার। ভেগধারী কী সেন্সে বলছি, তারা নিজেরা জানে যে তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কী, তার সত্ত্বেও তারা বিয়ে করছে। সেই মেয়েটা, আমি কেন বলছি বিয়ে করছে বলে নয়, বিয়ে করছে সেই মেয়েটার জীবন নষ্ট করছে, মাল্টি পার্টনার রাখছে, সে তাদেরও সমস্যা তৈরি করছে, সব কিছু মিলে একটা ঘেঁটে ফেলছে। ট্রমা তো তাদের হবেই। এই রকম ট্রমার কোনো ওষুধ নেই। সমাজের জন্য আমি বিয়ে করব, আবার তারপরে আমি আবার আমার ট্রমা চলছে বলবো, এই ট্রমার কোনো ওষুধ নেই। আমাদের বহরমপুরের মতো শহর, আমি শহর বলবো কেন, এখন আর মফস্বল নেই, ট্রান্সজেন্ডারদের রেপ হয় না এটা নয়, ট্রান্সজেন্ডারদেরও রেপ হয়। পুলিশের কাছে গিয়ে তারা এফআইআর করতে পারে না। আমি জানি রেপ হওয়ার পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সেলাই করাতে হয়েছিল তার প্রাইভেট পার্টস, এতটাই ব্লিডিং হচ্ছিল, আমি সাক্ষী। কিন্তু এই যে সভ্য সমাজ, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ চোখ বন্ধ করে আছে না, স্বীকার করতে চাইবে না তো। আইন করে দিচ্ছে, আইনটার আর কোনো জায়গা নেই। আইন আছে কিন্তু আইনের জায়গা নেই, আইনে থার্ড জেন্ডারদের জায়গা নেই। যতক্ষণ না সেটা দেবে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন দেবে, বিশেষ করে যারা পলিটিক্যাল লিডার্স, যারা ডিসিশন মেকিং করছে, তারা যদি এগুলো না দেয়, কোনো দিন ট্রমা শেষ হবে না। তুমি তো ভারতনাট্যম আর কুচিপুড়ি শিখেছো, তো এই দুটো ডান্স ফর্ম তোমায় কেমন করে ইনফ্লুয়েন্স করেছে জেন্ডার আইডেন্টিটিতে আর পার্সোনাল লাইফেও? দুটো নাচই না দেবদেবী ওরিয়েন্টেড। আমি যখন নাচছি, যখন ছোটোবেলায় নাচতাম, তখন আমার ভালো লাগতো কি যে সাজতে পাবো, তো সেটা একটা দিক। আস্তে আস্তে যখন বড় হলাম, তখন নাচটা আমার জেন্ডারের দিক থেকে যদি বলি, আমি যদি নিজেকে ভাবি যে আমি মেয়ে যদি হয়ে জন্মাতাম, কত সুন্দর সুন্দর লিপস্টিক পরতাম, নেল পলিশ পরতাম, এখন পরলে হয়তো একটু সমস্যা হবে। নাচে তো সেই স্বাধীনতাটা আছে, ক্যারেক্টার প্লেতে স্বাধীনতাটা তো আছে। আমি যেমন চিত্রাঙ্গদা করেছি, শ্যামার ক্যারেক্টারও করেছি, দুর্গাও সেজেছি। সেখানে তো আমার এই যে মনের তৃপ্তি, যে মনের শান্তি, সেটা তো আমি অবশ্যই পেয়েছি। এটা হলো আমার জেন্ডারের সঙ্গে ডান্সটা কিভাবে আমি ফিল করছি, তেমন আমার জীবনের সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজ নাচের জন্যে আমি পরিচিতি পেয়েছি। আমার বাবার নিজের এত নাম, একজন অঙ্কের শিক্ষক হিসাবে, তার নামের বাইরে গিয়ে আমাকে যে লোকে চেনে, এটা একমাত্র নাচের জন্য, শিক্ষার জন্য নয়। পেপারে ছবি বেরিয়েছে ভালো পড়াশোনার জন্য নয়, নাচের জন্য। মানুষের কাছে সম্মান পেয়েছি বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে এত সম্মান পেয়েছি। ওয়েস্ট বেঙ্গলেও পেয়েছি, নিশ্চয়ই নিজের রাজ্যে পেয়েছি, কিন্তু বাইরে গিয়েও এত সম্মান পেয়েছি যে আমি আপ্লুত, হয়তো নাচটা না শিখলে পেতাম না। অনেকেই হয়তো পড়াশোনা করে সম্মান পান, প্রচুর সম্মান পান, বা ডাক্তারি পড়ে পান, আমি তো সেই সুযোগগুলো পাইনি। আমার নাচটাই হচ্ছে জীবনের একটা বড় সম্পদ, যে সম্পদে আমাকে আমি কি সেটা ভাবতে শিখিয়েছে, বলতে শিখিয়েছে, করতে শিখিয়েছে। কারণ এই নাচের মাধ্যমেই আমি থার্ড জেন্ডার রিলেটেড অনেক টপিকের ওপর ডান্স পারফর্ম করেছি, আমি এই থার্ড জেন্ডার রিলেটেড সিনেমা করেছি। এটা আমার তো বিশাল বড় পাওয়া আমার জীবনে। এবং আমার যৌনতা নিয়ে আমি এগোতে চাই, যে জেন্ডার নিয়ে আমি এগোতে চাই, তার পেছনে ভীষণ ভূমিকা গ্রহণ করেছে। কারণ আমি যদি আজ কোনো কথা বলি, তাহলে লোকে শোনে একটাই কারণে, ও তো একটা শিল্পী, তাহলে ওর কথায় শোনা যাক। আজ প্রেসের লোকরা অনেক সময় বিভিন্ন ইস্যুতে আমার কাছে বাইট নিতে চান, তার কারণটা হচ্ছে একটাই, নাচ করে তো ভালো নাম করা শিল্পী, তাহলে নাচে ডান্সার হিসাবে একটা নিই। এই ডান্সার, এই যে তকমাটা, এটা আমাকে জীবনে অনেক সাহায্য করেছে।
এগিয়ে যেতে সাহায্য করেছে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে। এই দুটো ডান্স ফর্ম তোমায় হেল্প করেছে সেলফ ডিসকভারিতে? অবশ্যই, কারণ হচ্ছে শিব শিবা ভীষণভাবে মাইথোলজি মানে হিন্দু মাইথোলজিতে আছে শিব শিবা, একই অঙ্গে শিব এবং পার্বতী। আমার তখন মনে হচ্ছে যে যে মানুষগুলো শিব শিবার উপাসনা করে সেই মানুষগুলোই বলছে তুমি কে, তুমি ছেলে না মেয়ে না কেন, একটা যাচ্ছ না কেন, আমাকে কেন একটা খাপেই পড়তে হবে আমি তো বুঝে পাচ্ছি না। আমি তাই, কারোর যদি ভালো না লাগে সে আমার সাথে মিশবে না, কিন্তু আমাকে আলাদা করে তো সে বলে দিতে পারে, ডিকটেট করতে পারে না যে তুমি একটি মেয়েকেই বিয়ে করো বা তুমি একটি ছেলেকেই বিয়ে করো। আমি আজকে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। একটা কেস চলছে সুপ্রিম কোর্টে যে সমলিঙ্গের বিবাহ আইনি স্বীকৃতির। তো এই জিনিসটা নিয়ে বিভিন্ন রাজ্য বিভিন্ন মতামত দিয়েছে, কেন্দ্র সরকারও মতামত দিয়েছে। তার নিটফল হচ্ছে যেহেতু সমলিঙ্গে বিয়ে করলে সন্তান উৎপাদন হবে না, তাহলে সমলিঙ্গে বিয়েটা অবৈধ। আমার একটা প্রশ্ন আছে, একটি পুরুষ একটি নারী বিয়ে করলো, তাহলে তাদের যদি সন্তান না জন্মায়, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে ক বছর পর তাদের ডিভোর্স হয়ে যাবে? এই উত্তরটা আমাকে কেউ দেখ, আমি সবার কাছে রাখছি, এই উত্তরটা আমার চাই। শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সংস্কৃতিপ্রেমী সমাজ, বুদ্ধিজীবী সমাজ, রাজনৈতিক নেতা, প্রেস মিডিয়া, সুপ্রিম কোর্টের যারা আছেন বিচারপতিরা, হাইকোর্টের বিচারপতিরা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যারা আছেন, যারা আমাদের ডিসিশন মেকিংয়ে সাহায্য করেন বা আইন প্রণয়নে সাহায্য করেন, আমি সবার কাছে জোড়হাত করে চাইছি যে দুটো সমলাঙ্গিক মানুষ যদি বিয়ে করে সন্তান উৎপাদন করতে পারবে না বলে তাদের বিয়েটা আইনি স্বীকৃতি না হয়, তাহলে যেখানে সন্তান উৎপন্ন হবে না পুরুষ এবং মহিলার, সেই বিয়ের কি হবে? এটা আমার সত্যি প্রশ্ন থাকলো, কারণ এই প্রশ্নটাই আমার একমাত্র অজানা। দুটো মানুষ কেন বিয়ে করতে চাইছে? দুটো মানুষ যখন একসাথে থাকতে চাইছে তখন তারা একসঙ্গে থেকে, শুধু একসঙ্গে থাকা না, মৃত্যুর পরে তার যেন সমস্ত জিনিস সে রোজগার করেছে তার পার্টনারের জন্য যেন রেখে যেতে পারে, সেই অধিকারটা কেন দেবে না? আমি যদি চাই যে আমি একে দেব, সেই অধিকার আইনি স্বীকৃতিটা কেন আমাকে আমার সোসাইটি দেবে না বা আমার পরিবেশ বা আশেপাশের জিনিস দেবে না? এটা বিশাল বড় প্রশ্ন। তারা দুজনা বিয়ে করে তারা কারোর লাইফ নষ্ট করছে না, লুকিয়ে লুকিয়ে তো বিয়ে করছে না, সঠিকভাবে আইনি পদ্ধতি হোক, যেমন হিন্দু মুসলিম স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিয়ে হয়, ওরকম একটা নতুন অ্যাক্ট করতেই পারে। আর যে বিয়ে করবে সে তো জেনেই বিয়ে করবে যে সে ছেলে কি মেয়ে কি না কি, তাতে অসুবিধার কি আছে? তুমি আমাদের অডিয়েন্সকে LGBTQ এর মানেটা বুঝিয়ে দাও। L লেসবিয়ান, B বাইসেক্সুয়াল, T ট্রান্সজেন্ডার, Q কোয়ার গ্রুপ, এখন আরও অনেক কিছু জুড়েছে, AI, অনেক কিছু। এটা একটা ভাস্ট সাবজেক্ট, এটা নিয়ে এখন মানুষ যদি একটু গুগলে সার্চ করে সবটা জানতে পারবে, বাংলাতেও জানতে পারবে। যেটা হয়েছে, এই যে আমি বললাম না একটা কথা যে ছেলে মেয়ে এই দুটো লিঙ্গই আছে আর নেই বাকি, এটা তো নয়। এই যে বাকি যতগুলো জেন্ডার আছে সেগুলোকে অনারেবল সুপ্রিম কোর্ট একটা খাপে ফেলেছেন, থার্ড জেন্ডার বলে। এই থার্ড জেন্ডারের মধ্যে গে আছে, লেসবিয়ান আছে, বাইসেক্সুয়াল আছে, ট্রান্সজেন্ডার আছে, ট্রান্স ওম্যান আছে, ট্রান্স ম্যান আছে, বিভিন্ন ধরনের মানুষ, বাই বার্থ বর্ন যাদের আমরা বলি ফিমেল, তারা আছে অনেকগুলোকে। এবারে এই ভাগ করতে গেলে দেখা যাবে মানে জেন্ডার হচ্ছে ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার, থার্ড জেন্ডার, ফোর্থ জেন্ডার, ফিফথ জেন্ডার করে, মানে তারা শেষ থাকবে না, সেই জন্য সব কটাকে মিলিয়ে থার্ড জেন্ডার করে। এটা তো আমার আপত্তি আছে। ফার্স্ট জেন্ডার পুরুষ কেন হবে? প্যাট্রিয়াটিক সমাজ বলে। সেকেন্ড জেন্ডারই বা কেন মেয়ে হবে? ফার্স্ট জেন্ডার কেন মহিলারা হবে না?
থার্ড জেন্ডারটা কেন সেকেন্ড জেন্ডার হবে না, আর পুরুষটা কেন থার্ড জেন্ডার হবে না? অদ্ভুতভাবে আমাদের সমাজ গড়েছে ফার্স্ট জেন্ডার মানে ছেলে, সেকেন্ড জেন্ডার মেয়ে, থার্ড জেন্ডার হচ্ছে আর বাকিগুলো। কিন্তু আজকালকার সমাজে, আজকালকার দিনে একটি মেয়ে আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, আইএফএস হচ্ছে, বাড়ির সংসার সামলাচ্ছে, বাচ্চা মানুষ করছে, তাহলে তাকে কি করে আমরা এইভাবে ভাগ করে দিতে পারি যে না তুমি ফার্স্টের পরে যাও, ফার্স্ট বাবু ছেলেরাই হবে? তোমাকে কি মোটিভেট করলো LGBTQ এর অ্যাক্টিভিস্ট হয়ে উঠতে? নিজের পরিচয়টা খুঁজতে গেছি। নিজের পরিচয় খুঁজতে গিয়ে আমার মনে হয়েছে যে নিজের পরিচয় তো আমি খুঁজে পেলাম, বাকিদের পরিচয় খুঁজে পেতে সাহায্য করতে হবে সারা জীবন। কারণ অনেক মানুষ আছে যারা এখনও নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে না অ্যাডোলেশন পিরিয়ডে, যে তারা কি, তারা কিভাবে নিজেদেরকে ভাবছে, ঠিক বেঠিক এটাই ঠিক করতে পারছে না। তুমি কোন কোন কি ইনিশিয়েটিভ নিচ্ছ LGBTQ এর পার্সনসদেরকে হেল্প করার জন্য? পার্সোনালি যদি বলি, আমি যে কোনো জায়গাতে গিয়ে নিজের ফোন নাম্বার প্রথমেই দিই, যে বলি কারো যদি কোনো রকম কাউন্সেলিং হেল্প লাগে অবশ্যই আমায় ফোন করো। কারণ আমি তো প্রচুর জায়গায় হয়তো টক শোতে যাই বা গেস্ট হিসাবে ডাকে, যেটাতে জেন্ডার স্টাডিজ নিয়ে কথা বলতে হয়, সেগুলোতে দিলে কি হয়, দেখা গেল একটা ঘরে 40টা বাচ্চা আছে, ছেলে হোক মেয়ে হোক, নাম্বারটা পেল, ওই ঘরে কিন্তু LGBTQর কোনো মেম্বার নেই, কিন্তু ওই 40 জনের মধ্যে একজনেরও হয়তো কোনো পরিচিত কেউ আছে যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বা এইটা দিয়ে যাচ্ছে, সে তাকে অন্তত হেল্প করতে পারবে ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে, যেহেতু আমি বললাম আমি এখন থার্ড জেন্ডার যেটা আছে ট্রান্সজেন্ডার প্রোটেকশন সেলের মেম্বার, ডিস্ট্রিক্ট ট্রান্সজেন্ডার প্রোটেকশন সেল আছে মুর্শিদাবাদে, ডিএম স্যার চেয়ারপারসন আছেন, সেখানের মেম্বার। কোনো ট্রান্সজেন্ডারদের অসুবিধা হলে আমি সঠিক কোন পথে যেতে পারবে, মানে সরকারকে তো জানাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে তো জানাতে হবে, তবে তো সে হেল্প পাবে, তার চেষ্টা করি সাহায্য করার। আর পুলিশি সহায়তা করার, মানে যাতে সহজে পায় তার সহায়তা যাতে পান তার হেল্প করার চেষ্টা করি। অর্থাৎ দেখা গেল একজন থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার কোনো সমস্যা আছে, সে হয়তো যেতে ভয় পাচ্ছে যে কীভাবে রিয়্যাক্ট করবে, তাকে আমার মানে একটু উপরতলায় ফোন করে যে স্যার এরকম যেতে চাইছে, আপনি একটু বলে দিন, যেন একটু গুরুত্ব সহকারে বিষয়টা থাকে। এবং খুব গুরুত্ব সহকারে কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলা খুব সেন্সিটিভলি দেখে, মানে পুলিশ বিভাগে তো 2টো জেলা হয়ে গেছে মুর্শিদাবাদ, তো 2 জেলার এসপি স্যাররা বা ম্যাডামরা এই কমিটির মেম্বার, যার ফলে তাদের সঙ্গে যেহেতু সামনাসামনি বসে অনেক আলোচনা হয়, এটা আই গট দ্যাট অপরচুনিটি যে আমি তাদেরকে বলতে পারি যে আমি কিন্তু ফোন করে আপনাকে হেল্প চাইতে পারি যদি সমস্যা হয়। তারপরে হসপিটালে বিশেষ করে সে হয়তো ফিমেল ওয়ার্ডে যাবে, তাকে কিছুতেই ফিমেল ওয়ার্ডে দেবে না, কারণ সে ছেলে বলে, তখন সুপারের সাথে কথা বলে বা MSVPর সাথে কথা বলে তাকে ফিমেল ওয়ার্ডে পাঠানো, এই কাজগুলি করি। তুমি তো ডিস্ট্রিক্ট ট্রান্সজেন্ডার সেলের মেম্বার একজন, তো ওই বোর্ডের এই সোসাইটিতে কি কাজ? এটা প্রোটেকশন সেল, হ্যাঁ, তার আগে ছিল ডেভেলপমেন্ট সেল, এখন হচ্ছে প্রোটেকশন সেল। প্রোটেকশন সেল মানে হচ্ছে যদি কেউ চায় যে কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে তারা এই সেলের কাছে হেল্প চাইতে পারে, এবং তারা হেল্প যদি চায় সেল তাদের হেল্প করবে। তারা 18 বছরের নিচে যদি হয় এবং দেখা যাচ্ছে যে প্রচণ্ড বাড়ি থেকে মারছে ধরছে বা এরকম কিছু সমস্যা হচ্ছে, হেল্প তারা কি পাবে, হোমে তাদেরকে আমরা কমিটি রেফার করে হোমে আমরা পাঠিয়ে দিতে পারবো, যেখানে সে পড়াশোনা করতে পারবে, নিজে স্বাধীনভাবে থেকে, মানে একটা বয়স অবধি থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে প্রোটেকশন সেল যদি রেপ বা চাইল্ড ট্রাফিকিং বা অন্য কোনো ধরনের মলেস্টেশন হয়, সেক্ষেত্রে কমিটি হেল্প করবে। বা আমাদের যে মৌলিক অধিকার, বেড়ে ওঠার অধিকার, শিক্ষার অধিকার বা অন্য কোনো অধিকার, যদি কোনো স্কুলে পড়তে গিয়ে দেখা যাচ্ছে বাচ্চাটা ভীষণভাবে সমস্যায় পড়ছে, এখানে যদি জানাই, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন DI SI দিয়ে সেই স্কুলের ওরিয়েন্টেশন করবে বা অন্য কোনো প্রিভেন্ট করবে, যাতে তারা এই রকম মানে সমস্যাগুলোকে ওভারকাম করতে পারে। আমাদের বেশ কিছুদিন হলো শুরু হয়েছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট ইস্যু করা, যেটা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করছে। অনলাইনে ফর্ম ফিল আপ করলে
করে দেওয়ার পর হার্ড কপি জমা দিলে জেলা সমাহর্তা আমাদের মুর্শিদাবাদ জেলার উনি নিজের হাতে সই করে সার্টিফিকেট দিচ্ছেন। এটা কিন্তু এসডিওকে ক্ষমতা দেওয়া হয়নি, যেমনি এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট এসডিওর অফিস থেকেই ইস্যু হয়ে যায়, এটা কিন্তু ডাইরেক্ট ডিএম স্যার নিজে ইস্যু করছেন। এইটা একটা খুব ভালো দিক এবং আমরা চাইছি যে 1% রিজার্ভেশন ইন পলিটিক্স অ্যান্ড 1% রিজার্ভেশন ইন সার্ভিস এরিয়াতে যেন হয়ে যায়। প্রোটেকশন সেলের কমিউনিটি মেম্বারও থাকবে, কারণ যে মানুষগুলো আছেন তারা তো কমিউনিটি মানুষের দুঃখ বুঝতে পারবেন না। খেতে না পাওয়ার যন্ত্রণা সেই বুঝতে পারবে যার পেটের ভাত জোগাড় হয় না। একটা পেট ভর্তি মানুষ, আমি আবার সেই মানুষেই যাব, ছেলে মেয়েতে যাব না, বিরিয়ানি খাক আর ভাত মাংসই খেয়ে যাক, সে ওই গরিব মানুষ যারা খেতে না পাওয়া মানুষ আছে তাদের দিকেই ও সো স্যাড, ও মাই গশ এসব বলা ছাড়া, দুঃখ প্রকাশ করা ছাড়া, ফেসবুকে লাইভ করা ছাড়া বা বিশেষ কোনো হ্যান্ডেলে কিছু দেওয়া ছাড়া কিছুই করতে পারবেন না। কিন্তু একটি মানুষ যদি অভুক্ত থাকে, তার হাতে যদি একটা বড় পাউরুটিও থাকে আর পাশে সামনে যদি দেখে আর একজন না খেতে পাওয়া মানুষ বসে আছে, হাফ তাকে ছিঁড়ে দেবে, দিতে বাধ্য। সেটাই হচ্ছে আমার কাজ। যে মানুষগুলো বসে আছেন তারা কতটা ভেতর দিয়ে বুঝবেন, ইমোশনালি বুঝবেন আমি জানি না। আমাকে রাখার কারণ হচ্ছে ইমোশনাল জায়গাটা যেন আমি দেখতে পাই এবং আমার সাজেশনটা ওখানে ভীষণ গুরুত্বপূর্ণ, যাতে আমার কথাগুলোকে গুরুত্ব সহকারে শুনে ডিসিশন নেওয়া হয়। মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হয়, তো সেটাতে কি হয় যে হ্যাঁ ঠিক আছে আইনেই আছে, এইভাবে আছে, এইভাবে করে দেওয়া যাক, তা না, আমার মতামতটা নেওয়া হয়। কারণ সেই ইমোশনের জায়গা থেকে কি ক্ষতি হতে পারে বা তার কি সমস্যা হতে পারে বা তার মতামত দেওয়ার জন্য আমি এখানে আছি। এটা আমি আছি বলে নয়, এটা গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী মানুষকে রাখতে হয়েছে, সেই অনুযায়ী আমি আছি। এই সোসাইটাল প্রেশারের জন্য তুমি কোনোদিনও ভেবেছো নিজেকে শেষ করে দেওয়ার কথা? অনেকবার ভেবেছি, একবার নয় একাধিকবার ভেবেছি। আর যতবার ভেবেছি ততবার দুটো জিনিস মনে করেছি। এক হচ্ছে মা আছেন, আগে বাবা ছিলেন যখন, তখন ভেবেছি মা বাবা আছেন, জন্ম দিয়েছে, নিজেকে শেষ করা যাবে না। আর দুই, আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো কে করবে? অনেক মানুষকে, হয়তো আমি বেঁচে থেকে অনেক মানুষকে হেল্প করতে পারবো না, দুটো মানুষকেও তো সাহায্য করতে পারি, তাহলে কি আমার নিজেকে শেষ করে দেওয়া উচিত? এটা যখনই ভেবেছি তখনই পিছিয়ে এসেছি যে না, এটা করা যায় না। এটা করলে আমি হয়তো চলে যাব, কিন্তু যদি আমাকে দিয়ে কারোর কোনো দিন ভালো হয় সেটা কোনো দিন হবে না। সেই জন্য আমি সবাইকেই বলবো, আত্মহত্যাটা পথ হতে পারে না। সমাজে থেকে সমাজের বাধাকে ভেঙে নিজে এগিয়ে যাওয়াটা পথ হতে পারে এবং সেই পথটা খুঁজে নিতে হবে। যেদিকে ভালো লাগছে সেদিক দিয়েই খুঁজে নিতে হবে, কিন্তু ভালো লাগছে মানে এই নয় যে অন্যায় বা খারাপ পথে চলে যাওয়া। ভালো পথে থেকে কারোর ক্ষতি না করে যদি আমি সঠিকভাবে নিজের পথে এগিয়ে যাই, কারোর তো অসুবিধা হওয়ার কথা নয়। আজ আমি কোনো পোশাক পরলাম, লিপস্টিক দিলাম, চোখে লাইনার দিলাম বা কিছু করলাম, আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে, আমি তো কারো ক্ষতি করছি না। হ্যাঁ, আমি যদি বেরিয়ে কাউকে মারি, ধরি, ইট ছুরি, সেটা অনেক বেশি অপরাধ। তো সেই জন্য আত্মহত্যা কখনই কোনো জিনিসের সলিউশন হতে পারে না এবং এটা মন থেকে মুছে ফেলাই সবচেয়ে ভালো। কারণ বিশেষ করে আমাদের মতো মানুষদের প্রতিবাদী হওয়া উচিত। ভেঙে পড়ে পিছিয়ে পড়ে যাওয়ার জন্য আমরা জন্মাইনি, আমরা জন্মেছি প্রতিবাদ করে এগিয়ে যাওয়ার জন্য। What are some of the most important lessons you have learned through your journey? সবচেয়ে বড় লেসন এটাই শিখেছি, আমি একা। পৃথিবীতে আগে এটা ভাবতাম, এখন আমি নিজেকে বুঝিয়েছি এবং আমি জানি পৃথিবীর সবাই একা, কেউ কারোর জন্য নয়। দ্যাট রিলেশন গিভ অ্যান্ড টেক, প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই গিভ অ্যান্ড টেক সম্পর্ক।
সেই জন্য আমার রিয়েলাইজেশন এত বছরে দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমি একা ছিলাম, একা আছি, একাই থাকবো যতদিন না পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। সোসাইটাল চাপে অনেকে তো নিজেকে ভালোবাসায় ভুলে যায়, তোমার মতে কি বলে সেলফ লাভ কতটা ইম্পর্ট্যান্ট একজনের জন্য? আমি জানি না বাবা, আমি তো আমার নিজেকে ভীষণ ভালোবাসি। আরে না ভালোবাসলে সাজবে কি করে, আর না সাজলে মন ভালো হবে কি করে? ভালো ফুল লাগাবে, ফুলের গন্ধ না এলে কি সুগন্ধ পাওয়া যায়? আমি যদি ঘাস লাগাই তাহলে ঘাসে তো আর গন্ধ পাবো, অবশ্য ঘাসেরও একটা নিজস্ব গন্ধ আছে, অনেকে আবার ঘাসের গন্ধও ভালোবাসেন। তো সেই রকমই যে নিজেকে ভালোবাসতেই হবে প্রত্যেকটা মানুষের। নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যাবে। আগে নিজেকেই যে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসবে কি? আর ভালোবাসা শব্দটা ভীষণ আপেক্ষিক, কারণ ভালোবাসা কে কিভাবে দেখে এটা তো তার উপর নির্ভর করছে। তোমার ফিউচার গোলস কি কি অ্যাজ এ ডান্সার অ্যান্ড অ্যাজ এ অ্যাক্টিভিস্ট? ফিউচার গোল অ্যাজ এ ডান্সার, যদি পদ্মশ্রীটা একবার পেয়ে যাই এটা ইচ্ছে আছে, জানি পাবো না, তবুও নাচ করে যেন এমনভাবে আমি যেতে পারি যেন পদ্মশ্রী অন্তত পাই, আর কিছু না পাই। আর অ্যাক্টিভিস্ট হিসাবে আমার দুটো চাওয়া আছে। এক, আমাদের ভারতের সংবিধানে যে ভোটার সিস্টেম আছে তাতে মহিলাদের সংরক্ষণ আছে ক্যান্ডিডেট হিসাবে। পুরুষরা তো দাঁড়ায়, যেভাবে মহিলাদের সংরক্ষণ করে মহিলাদের পার্টিসিপেশন বাড়ানো হয়েছে পঞ্চায়েত, মিউনিসিপ্যাল, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, তেমন রিজার্ভেশন করে থার্ড জেন্ডারদেরকেও এগিয়ে নিয়ে আসতে হবে। আমি আবার বলছি কথাটা কেন, অর্থাৎ নিজের কথা নিজেরাই বলতে পারবে। যারা ডিসিশন নিচ্ছে তারা কিন্তু ওই জায়গাটাতেই নিজে ডিসিশন নিতে পারে। লোকসভায় ডিসিশন নিচ্ছে কারা? যারা অভুক্ত নয়, তারা ভুকা আদমি কা ডিসিশন লে রা হ্যায়। ব্যাপারটা তো সেরকম। আমাদের কাছে জানতে হবে, তাহলে আমাদের থেকে যদি প্রতিনিধিত্ব থাকে তাহলে বিধানসভা, লোকসভা কি মিউনিসিপালিটি বিভিন্ন জায়গায় আমরা চিৎকার করতে পারবো যে আমাদের অধিকারটা দিতে হবে, আইনে পরিণত করতে হবে। আইনে পরিণত না করলে হবে না, সেটা হচ্ছে ফ্যামিলি পেনশনটা চালু করতে হবে, যেটা বাবা মা মারা গেলে একটি অবিবাহিত মহিলা অথবা ডিভোর্সি মহিলা পান সুযোগটা, কিন্তু থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এটা নেই। বাবা মা মারা গেলে সত্যিই তো থার্ড জেন্ডার তো চাকরি টাকরি করতে পারে না, ট্যাবুর ভয়ে, সমাজের ভয়ে, সমস্যার ভয়ে একা থাকে, তো বাবা মায়ের ওপরে ডিপেন্ডেন্ট। তারা মারা যাওয়ার পর তাদের অবস্থাটা খুব শোচনীয় হয়। তারা এমনই, তাদেরকে কেউ কাজেও নিতে চায় না। বড় চুল কি হয়তো ছোট চুল, মানে কোনো মেয়ে হয়তো ছোট চুল, জিন্স পরে, শার্ট পরে, বলে বাবা একে কি করে কাজে নেবে, তো ছেলের মতো সেজে বসে আছে, তো মেয়ে এদিকে। এই যে জিনিসটা, আমার এই দুটো ইচ্ছে আছে, যদি কোনোভাবে আমি চেষ্টা করেও করতে পারি আইনি পথে বা অন্য কোনো পথ দিয়ে, যে ভোটে দাঁড়ানোর একটা কোটার ব্যবস্থা করা 1% হলেও, যাতে মানুষগুলো বিভিন্ন ডিসিশন মেকিংয়ে যেতে পারে। আর পেনশনটা যেন মানুষগুলোর হয়। তার মানে কিন্তু এটা নয় যেসব ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডাররা বিয়ে করছে কোনো মহিলাকে বা কোনো পুরুষকে, অপোজিট সেক্সের কাউকে, তাদের জন্য আমি বলছি না, কারণ একটা মহিলা বিয়ে হয়ে গেলে তাকে আর দেওয়া হয় না, কিন্তু যে মহিলা বিয়ে করেননি বা বিধবা তাকে কিন্তু দেওয়া হয়। সেই রকমই যে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার বিয়ে করেনি, অ্যাটলিস্ট মানে সোশ্যাল সিকিউরিটির জন্য তাকে এটা দেওয়া উচিত। ফিউচারে ইন্ডিয়াতে LGBTQ এর কি কি রাইটস আনতে চাইছো তুমি? মানে স্বাধীনতা সংগ্রামের পরেই যখন ভারত স্বাধীন হলো তখন বলা হলো যে ST বা SC সম্প্রদায়ের মানুষকে একটা মানে এক বিশেষভাবে একটা আইন এনে তাদেরকে সুবিধা দেওয়া হলো। কেন? এরা পিছিয়ে পড়া, অনগ্রসর বলে। ঠিক তেমনই আজকে কিন্তু SC সম্প্রদায়ের মানুষ, আমি খুব খুশি যে আমাদের রাষ্ট্রপতি তিনি একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত মানুষ, কিন্তু আজকে তিনি রাষ্ট্রের প্রধান, তাহলে তিনি ওইখানে যেতে পেরেছেন।
এটা আমাদের ইন্সপায়ার করে। আমাদেরও মনে হয় যে এইটা যদি পাই, আস্তে আস্তে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার মানুষও হয় আইএস হতে পারে, আইপিএস হতে পারে, পুলিশের বিভিন্ন জায়গায় থাকতে পারে, নার্স হতে পারে, আঙ্গনবাড়ি ওয়ার্কার মেয়েরা হবে, নার্স মেয়েরা হবে। কেন একজন ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার মানুষ হতে পারবে, পড়তে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না, হবে না কেন? কেন ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন কেন? আমরা বলি ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশন সারা জীবনের ডিসক্রিমিনেশন। নার্স কে হবে? মহিলা হবে। বাড়িতে রান্না কে করবে? মহিলা করবে। কিন্তু বড় বড় হোটেলে রান্না কে করবে? ছেলেরা করবে। এই যে ডিসক্রিমিনেশন, আমি এটা মানি না। তো আমি দেখি এমন স্বপ্ন ভারতে জেন্ডারের উপর ডিপেন্ড করে যেন না হয়, মানুষের উপর ভিত্তি করে যেন সমস্ত স্তরের মানুষকেই সুযোগটা দেওয়া হয়। তোমার কোনো মেসেজ আছে এই সোসাইটির জন্য? মানুষ হিসাবে দেখুন, যেদিন মানুষ হিসাবে দেখতে শুরু করবেন, আমার মনে হয় না চোখের মধ্যে থেকে আর কোনো পর্দা থাকবে, সব পর্দা সরে যাবে। এবং যে পৃথিবীর কথা আমরা ভাবি, সবাই ভাবি, আপনারা ভাবেন, আমরা ভাবি, আমরা সবাই ভাবি, সেই পৃথিবী আমরা দেখতেই পাবো। দ্যাটস ইট। কেমন লাগলো? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। কারণ হচ্ছে যত এরকম প্ল্যাটফর্ম পাওয়া যাবে তত মানুষের কাছে পৌঁছানো যাবে। আমি আর একটা জিনিস বলে রাখি, এই টেলিকাস্টটা যদি কেউ দেখেন, কারোর যদি মনে হয় যোগাযোগ করা দরকার কোনো কিছু জানার জন্য, আমার ক্ষমতায় যতটুকু আছে আমি অবশ্যই জানাতে সাহায্য করব। তো আমার ফোন নাম্বারটা দিচ্ছি। আমার ফোন নাম্বার হচ্ছে 7872777760। থ্যাংক ইউ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। I would like to thank Qazi Ali Aftab for sharing your successful and inspiring story with our audience. I would like to thank our audience for watching the video till the end. Please don't forget to subscribe our channel. I hope you all have learned something from this video. Thank you. Lots of love to you all. Jai Hind.